মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ। বুধবার গভীর রাতে ইরানে হামলা ইসরায়েলের। অভিযানের নাম অপারেশন রাইজিং লায়ন। জেরুজালেমের এয়ার স্ট্রাইকের পাল্টা জবাব দিয়েছে তেহরান। তেলের ভান্ডার, মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, আর এর জেরেই জ্বালানির মূল্য বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। ভারতের অর্থনীতিতে বড় প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, মুখোমুখি ইসরায়েল ইরান। বুধবার গভীর রাতে ইরানে এয়ার স্ট্রাইক চালায় ইসরায়েল। অভিযানের নাম অপারেশন রাইজিং লায়ন। ইরানের পারমাণবিক শক্তি কেন্দ্রগুলিকে নিশানা করে ইসরায়েল। রাজধানী তেহরান সহ কারমানশাহ, আরাক, নাতাঞ্জ এবং ইস্পাহানে হামলা চালায়। পাল্টা জবাব দিতে দেরি করেনি ইরান। প্রথমে ড্রোন হামলা চালায়, তারপর ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছোড়ে ইরান। জামকরণে লাল নিশান উড়িয়ে জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তেহরান। আকাশপথে হামলা, দুদেশের রাষ্ট্রপ্রধানের হুঙ্কারে হাওয়া গরম। We're in the midst of one of the greatest military operations in history, Operation Rising Lion. The Islamic regime, which has oppressed you for nearly 50 years, threatens to destroy my country, the State of Israel. The objective of Israel's military operation is to remove this threat, both the nuclear threat and the ballistic missile threat to Israel. More is on the way. The regime doesn't know what hit them. They don't know what will hit them. It has never been weaker. This is your opportunity to stand up and let your voices be heard. Woman, life, freedom. Zan, Zandagi, Azadi. رژیم صهیونیستی اشتباه بزرگی کرد، خطای بزرگی کرد، غلطی کرد و عواقب او رو بیچاره خواهد کرد به توفیق الهی. از خون تجاوز با آسمان کشورش صرف نظر نخواهد کرد. نیروهای مسلح ما آماده هستند و مسئولین کشور از همه جناح‌های گوناگون سیاسی کشور احساس می‌کنند که باید در مقابل هویت خبیث رذل تروریست صهیونیستی با قدرت عمل کنند. গত বছর ইসরায়েলে ড্রোন হামলা চালায় ইরান। সে সময় কড়া জবাবের হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। এর মাঝে বিভিন্ন সময় ইসরায়েলে হামলা চালিয়েছে ইরানের মদতপুষ্ট জঙ্গিরা। নরমে গরমে জবাবও দিয়েছে ইসরায়েল। তবে এত বড় এয়ার স্ট্রাইকের আঁচ পায়নি তেহরান। আঁচ পেয়েছিল আমেরিকা। ইসরায়েলের সঙ্গে পরমাণু চুক্তির জন্য ইরানকে পরামর্শও দিয়েছিল। সেই পরামর্শ উপেক্ষা করতে ইসরায়েলের এয়ার স্ট্রাইক। ইসরায়েলকে বাধা দেয়নি আমেরিকা। ইসরায়েলের হামলায় ইরানের একাধিক সেনাকর্তার প্রাণ গিয়েছে, মারা গিয়েছেন একাধিক বিজ্ঞানী। পারমাণবিক ঘাঁটিগুলোকে তারা আক্রমণ করার চেষ্টা করেছে। দুটো টপ আর্মি কমান্ডারকে মেরে ফেলেছে, দুটো টপ সায়েন্টিস্ট, নিউক্লিয়ার সায়েন্টিস্টকে মেরেছে। এবং তারা বলছে যে সমস্ত নাতানজে যে সমস্ত ইউরেনিয়াম ঘাঁটি ছিল সেখানে অ্যাটাক করেছে। তার ফলে হয়তো ইরান হয়তো তার আণবিক শক্তির দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়বে। এখন যে সমস্ত সুপারসনিক মিসাইলগুলো ছুটছে সেগুলো যাত্রাপথে অনেকটা লম্বা পথ, 1,000 কিলোমিটার মিনিমাম ধরুন। পথেও কিন্তু বাধাপ্রাপ্ত। যে সমস্ত দেশের উপর দিয়ে যাচ্ছে তারাও সেগুলোকে গুলি করে বা নানানভাবে ইন্টারসেপ্ট করে। সুতরাং এই যুদ্ধ বেশি দিন তো হবার কথা নয়। মধ্যপ্রাচ্যের দেশ ইরান, বিশ্বের তেলের ভান্ডার মধ্যপ্রাচ্যে। ভারতের জ্বালানির বড় ভরসা ইরান। সেখানেই এখন যুদ্ধের কালো মেঘ। এর কি প্রভাব পড়বে ভারতে? মধ্যপ্রাচ্যে যদি অশান্তি হয় তাহলে সারা বিশ্ব জুড়ে কিন্তু তেলের যে সাপ্লাই চেন সেটা ডিসরাপ্টেড হয়ে যাবে। আমরা এমন একটা দেশ যেখানে প্রায় 85% তেল আমাদেরকে আমদানি করতে হয়, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে রাশিয়ার থেকে আমরা হয়তো কিছুটা তেল কিনি, কিন্তু পুরো তেল আমরা রাশিয়া থেকে কিনি না। 2 নম্বর হচ্ছে আমাদের অর্থনীতি যেহেতু জ্বালানি নির্ভর, পেট্রোল ডিজেলের দাম যদি বেড়ে যায় আমাদের ভারতবর্ষের ইকোনমিতে ইম্প্যাক্টেড হবে। কিছু ইনভেস্টার্স আছেন, ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স আছেন, তারা কিন্তু এই সময় সঙ্গে সঙ্গে তাদের টাকাটাকে ভারতবর্ষের বাজার থেকে তুলে নিয়ে যাবেন।
এবং তুলে নিয়ে যাওয়া মানেই হচ্ছে তারা ডলারের মাধ্যমে নিয়ে যাবে। তো ডলারের একটা সার্জ হবে, ডলারের সার্জ যদি হয় তাহলে আমরা দেখবো যে ডলারের জন্য ভারতবর্ষের টাকার একটা অবমূল্যায়ন হবে। ইসরায়েল, ইরান থেকে রাশিয়া, ভারতের সব বন্ধু রাষ্ট্র এখন যুদ্ধের ময়দানে। আন্তর্জাতিক পরিস্থিতির উপর নজর রাখছে দিল্লি। নিউজ 18 বাংলা। নজর রাখবো পরের খবরে। পুলিশকে গালি বিতর্কে ফের অনুব্রতকে কড়া বার্তা তৃণমূল নেতৃত্বের, আর সেই সঙ্গে দ্বন্দ্ব ভুলে চলার বার্তাও দেওয়া হয়েছে। শনিবার 21শে জুলাই প্রস্তুতি বৈঠকে কেষ্ট কাজলকে নিয়ে আলাদা বৈঠকে তৃণমূল নেতৃত্ব। 26-এর বিধানসভা ভোটের আগে বীরভূমের কোর কমিটিকে একজোট হয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাবো, তোকে বার করে নিয়ে আসবো। পুলিশকে গালি অনুব্রত মণ্ডলের। বীরভূমের প্রাক্তন তৃণমূল সভাপতির এই কীর্তিতে তুমুল বিতর্ক। সেই ঘটনার পর শনিবার প্রথমবার নেতৃত্বের মুখোমুখি অনুব্রত। শনিবার ভবানীপুরের সুব্রত বক্সির অফিসে 21শে জুলাইয়ের প্রস্তুতির বৈঠকে শীর্ষ নেতৃত্বের নির্দেশে বৈঠক। নেতৃত্বে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। 21শে জুলাইয়ের প্রস্তুতির বৈঠকের পাশাপাশি অনুব্রত মণ্ডলের সঙ্গে আলাদা করে বৈঠক করে ঘাসফুল নেতৃত্ব। জানা গেছে বীরভূমের কেষ্টর উদ্দেশ্যে তারা বলেন, এত প্রকাশ্য মন্তব্য কেন? এদিন ফের একবার অনুব্রত মণ্ডল জানান তিনি লজ্জিত। গালির অডিও ভাইরাল হতেই দল থেকে তাকে কড়া বার্তা দেওয়া হয়। তারপরেও তিনি লিখিতভাবে দুঃখ প্রকাশ করেন। তারপরেও বিতর্কে পুরোপুরি ধামাচাপা পড়েনি। গালির অডিওতে অনুব্রতর মুখে কাজলের নাম শোনা যায়। এই কাজল শেখ বীরভূমের জেলা সভাধিপতি। তার সঙ্গে অনুব্রত মণ্ডলের বিরোধ রয়েছে বলে শোনা যায়। দুজনেই বীরভূমে তৃণমূলের কোর কমিটির সদস্য। এদিন কেষ্ট কাজলকে নিয়ে আলাদা করে বৈঠক করে তৃণমূল নেতৃত্ব। প্রায় 20 মিনিট ধরে চলে বৈঠক। তাদের বলা হয়, অনেক ভেবেচিন্তে বীরভূমে দল কোর কমিটি তৈরি করেছে। কোর কমিটির সবাইকে একসঙ্গে চলতে হবে। 26-এর ভোটের আগে নেতাদের মধ্যে দূরত্ব তৈরি করা যাবে না। কোনো ক্ষোভ থাকলে শীর্ষ নেতৃত্বকে জানাতে হবে, কিন্তু প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মুখ খোলা যাবে না। কোনো বেফাঁস মন্তব্য করাও যাবে না। বীরভূম জেলার মধ্যে যে বিরোধের কথা আমাদের মধ্যে প্রচারিত হয়, কোথাও কোথাও দুটি নামকে কেন্দ্র করে আজকে তাদের সঙ্গে একটি যৌথ বৈঠকের মাধ্যমে সমস্ত কিছু সুন্দরভাবে মিলে গেছে। বীরভূম থেকে আমাদের রেকর্ড সংখ্যক মানুষ এইবার যৌথভাবে এই সমাবেশে যোগ দিতে আসে। জানা গেছে এদিন দ্বন্দ্ব মেটাতে কড়া বার্তা দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বুঝিয়ে দিয়েছেন একজোট হয়ে লড়াইতেই ভোটে ভালো ফল পেয়েছে ঘাসফুল। আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে আলাপ আলোচনা সাপেক্ষে বীরভূম জেলাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাব রাজ্য নেতৃত্বের নির্দেশে। নেতৃত্বের নির্দেশের পরও বীরভূমে তৃণমূলের জট কাটেনি। এদিন কলকাতার বৈঠকের পর বীরভূমে কোর কমিটির বৈঠক ডাকেন বীরভূম জেলা তৃণমূলের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। 21শে জুন সেই বৈঠকের কথা কোর কমিটির সদস্যদের জানিয়েও দেন। এর 1.5 ঘন্টা পর আলাদা বৈঠক ডাকেন অনুব্রত মণ্ডল। সেটা 25শে জুন। এতেই ক্ষুব্ধ আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি এ নিয়ে নেতৃত্বকে নালিশ জানিয়েছেন। বীরভূম জেলার 11টা বিধানসভা আছে, 11টাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরাই জয়যুক্ত হবে। বীরভূমে তৃণমূল ছাড়া কিচ্ছু নেই। পাখির চোখ 26-এর বিধানসভা ভোট। এখন থেকেই কোমর বেঁধে ময়দানে তৃণমূল। এবারের 21শে জুলাইয়ে তাই বাড়তি নজর। শনিবার সেই সমাবেশের প্রস্তুতি বৈঠক হয় ভবানীপুরে সুব্রত বক্সির অফিসে। বৈঠকে ছিলেন তৃণমূলের সব সাংগঠনিক জেলার সভাপতি এবং চেয়ারম্যান। এছাড়া যে 2 জেলায় কোর কমিটি রয়েছে সেই কমিটির সদস্যরা। তৃণমূলের একাধিক শীর্ষ নেতাও এদিনের বৈঠকে ছিলেন। 21শে জুলাইয়ের সমাবেশ থেকেই 26-এর বিধানসভা ভোটের দামামা বাজাতে চলেছে তৃণমূল। এবারকার 21শে জুলাই গুরুত্ব নিঃসন্দেহে অনেক বেশি। তার কারণ 2026-এ আমাদের পশ্চিমবাংলার নির্বাচন আছে। পশ্চিমবাংলাকে অর্থনৈতিক দিক থেকে অবরোধ করে একে সম্পূর্ণভাবে কোণঠাসা করে 21শে জুলাই সমাবেশকে অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ ভাবে অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে আমরা 21শে জুলাই সমাবেশ বেলা 12টার সময় শুরু করব। অতীতের সমস্ত পাওয়া আসনের রেকর্ডকে আমরা ভেঙে আমরা 294-এর কাছে পৌঁছতে সক্ষম হব।
আগামী দিনে বীরভূমের নেতাদের মধ্যে কতটা পারস্পরিক সংযোগ বজায় থাকে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করছেন বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা। তবে মেগা সমাবেশের আগে শৃঙ্খলা যে অন্যতম বড় ইস্যু তা শাসক দলের নেতারা কার্যত বুঝিয়ে দিচ্ছেন দলের সমস্ত স্তরের নেতাদেরকে। ক্যামেরায় গোপাল ওঝার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। গোসাবার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী ৩,৫০০ টাকা বেতন, তারই ব্যাংক অ্যাকাউন্টে ৩.৫ কোটি। ভাবুন, গত সপ্তাহে ভুয়ো বার্থ সার্টিফিকেট মামলায় গৌতম সর্দারকে হেফাজতে নেয় কলকাতা পুলিশ। তদন্তকারীদের দাবি, ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করে কোটিপতি গৌতম। পাসপোর্টের জন্য আবেদন, নথি হিসাবে দেওয়া বার্থ সার্টিফিকেটে গরমিল, এই নিয়ে একের পর এক অভিযোগ। সম্প্রতি তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। তারা জানতে পারে এসব ভুয়ো সার্টিফিকেট ইস্যু করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার পাঠানখালী গ্রাম পঞ্চায়েত থেকে, যেখানে বার্থ সার্টিফিকেট ইস্যু করেন গৌতম সর্দার, যিনি পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী। গৌতমকে হেফাজতে নেয় কলকাতা পুলিশ। তদন্তকারীরা তার ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখেন। জানা গিয়েছে গৌতমের বেতন ৩,৫০০ টাকা, অথচ তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ৩.৫ কোটি টাকা। ২০২২ থেকে এই হিসেব বহির্ভূত টাকার রমরমা। ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির নামে টাকা তুলতেন গৌতম। একটা বার্থ সার্টিফিকেটের জন্য ২৫০০ টাকা। দক্ষিণ ২৪ পরগনা সহ বিভিন্ন জেলায় রয়েছে তার এজেন্ট। সেই সব এজেন্টরাই গৌতমের অ্যাকাউন্টে টাকা পাঠাতেন। নগদেও তার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। কিভাবে ভুয়ো সার্টিফিকেট ইস্যু করতেন গৌতম সর্দার? তদন্তকারীদের দাবি, বার্থ সার্টিফিকেট ইস্যুর কাজ করতেন গৌতম। এই সার্টিফিকেট ইস্যু করতে গেলে ওটিপি জেনারেট হয়। ওটিপি ঢোকে পঞ্চায়েত প্রধানের মোবাইল ফোনে, কিন্তু কারসাজি করে পঞ্চায়েত প্রধানের বদলে নিজের মোবাইল নাম্বার দেন গৌতম। এরপর একের পর এক ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু করেন। কলকাতা, হাওড়া, হুগলি জেলার অনেকেই ভুয়ো বার্থ সার্টিফিকেট পেয়েছেন। এভাবেই তৈরি করা হয়েছে ৩,৫০০ ভুয়ো বার্থ সার্টিফিকেট। মূলত জন্মের ভুয়ো শংসাপত্র তৈরি করা বাবদ যে টাকা গৌতম পেয়েছে, সেই টাকায় গচ্ছিত রয়েছে ব্যাংক অ্যাকাউন্টে, দাবি কলকাতা পুলিশের। ক্যামেরা কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা।